এখন বাজে সকাল 6টা আর আমরা আছি এখন বকখালি নির্জন সৈকতে। সমুদ্রে এখন জোয়ার আর জলের বেগ দেখো, মানে জলের বেগ দেখে তোমরা পাগল হয়ে যাবে। এটা বকখালি না দীঘা তোমরা ধরতে পারবে না। এখানে আশেপাশে অনেক কটা সাইট সিন আছে যেটা আমি বললাম। উইকেন্ডে তোমরা যারা ঘুরতে আসতে চাও সমুদ্রের কাছাকাছি, তো বকখালি, দীঘা, তাজপুর, মন্দারমণি এগুলো তো আছে। তো আজকে তোমাদের যে জায়গাটার কথা বলবো এই সমুদ্র সৈকতটা হচ্ছে বকখালি। আর বকখালি কিন্তু দীঘার মতো অটো তোমার হাই খরচা পড়বে না। বকখালি তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে ট্রেনে কত কী খরচা পড়বে, এই যাত্রাপথে কত কী খরচা পড়বে এবং আশেপাশে কী কী জায়গা আছে ঘোরবার জন্য সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখে থাকো। আর বকখালি আশেপাশে তোমরা যদি ঘুরতে আসতে চাও, বকখালি আশেপাশে ঘোরবার জন্য অনেক কটা জায়গা আছে, যেমন ফ্রেজারগঞ্জে তোমরা আসতে পারো। বকখালির কাছে তোমার মৌসুমী আইল্যান্ড আছে, সেখানে আসতে পারো। হেনরি আইল্যান্ড আছে, সেখানে তোমরা আসতে পারো। এবং জম্বুদ্বীপ বলে একটা জায়গা আছে, সেখানেও যেতে পারো। তো বকখালির কাছে অনেক কটা ঘোরবার জায়গা আছে। বকখালি তোমরা যদি আসো, একটা কমপ্লিট ট্যুর প্যাকেজ করে নিয়ে তোমরা যদি আসো তাহলে সব কটা জায়গা কভার করে নিতে পারবে। তাছাড়া বকখালি থেকে খুব একটা বেশি দূর নয় গঙ্গাসাগর। তোমরা যারা গঙ্গাসাগর যেতে পছন্দ করবে, তোমরা বকখালি থেকে কীভাবে গঙ্গাসাগর যাবে সেটাও বলবো তোমাদের এই আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখে রাখো। বকখালি পৌঁছাবার জন্য শিয়ালদা স্টেশনের দক্ষিণ অংশ থেকে নামখানা যাওয়ার জন্য ট্রেন ধরবেন আপনারা। 2 ঘন্টা অন্তর নামখানা যাওয়ার ট্রেন পাবেন আপনারা শিয়ালদা স্টেশন থেকে। ভাড়া 25 টাকা। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আপনারা পৌঁছাবেন নামখানা স্টেশনে এবং সেখান থেকে 1 মিনিট পায়ে হেঁটে চলে আসবেন নামখানা বাস স্ট্যান্ডের দিকে। এইখান থেকে আপনারা বাস, টোটো, অটো ও রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন বকখালি অবধি ডাইরেক্ট যাওয়ার জন্য। বাসে আপনাদের 30 থেকে 40 মিনিট সময় লাগবে ও ভাড়া লাগবে 30 টাকা। আপনারা চাইলে টোটো রিজার্ভ করেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে 10 টাকা বেশি। আমরা আগেভাগেই সমুদ্র সৈকতের কাছে একটা সুন্দর হোটেল বুক করে রেখেছিলাম। হোটেলটির নাম বনশ্রী। এখানে আপনারা এসি ও নন এসি 2 রকমই ঘর পেয়ে যাবেন। নন এসি রুম স্টার্ট হয় 500 টাকা এবং এসি রুম এখানে স্টার্ট হয় 1000 টাকা থেকে। হোটেলের আশেপাশের লোকেশনটা ছিল বেশ সুন্দর। হোটেল থেকে পায়ে হেঁটে 1 মিনিটের মধ্যে ছিল সমুদ্র। আবার হোটেল থেকে 1 মিনিট পায়ে হাঁটা মারলেই মেন রাস্তা পেয়ে যেতেন। এখানে হোটেলের ভাড়া অনেকটাই কিন্তু সিজন ও অকেশনের উপর নির্ভর করে, তাই আগেভাগে কিন্তু আপনারা কথা বলে নেবেন হোটেলের ভাড়ার বিষয়ে। সো গুড মর্নিং ফ্রম বকখালি। তো আজকের ভিডিওতে যে আমি হোটেলটার কথা বলবো সেটা বকখালি সমুদ্র সৈকত থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিট। আর জায়গাটার লোকেশনটাও খুব সুন্দর। আর তোমার হোটেলের যে ভাড়া, সেই হোটেলের ভাড়াটাও খুব একটা বেশি না। সকাল সকাল চোখের ঘুম ভাঙতে না ভাঙতেই জানলা দিয়ে শোনা যাচ্ছিল সমুদ্রের জলোচ্ছ্বাস। তাই চটপট রেডি হয়ে নিয়ে সমুদ্র সৈকতে এসে পৌঁছাই আমরা। ভাটার কারণে জল অনেকটাই পিছিয়ে গিয়েছিল সমুদ্রে, তাই সকাল সকাল আমরাও জল, বালি, কাদা মেখে নিয়ে সমুদ্রের কাছে এসে পৌঁছাই। তো আমরা এখন চলে এসেছি বকখালি সমুদ্র সৈকত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছি। আর আমরা এসে পৌঁছেছি এখন সমুদ্রের কাছে। বকখালি যে মূল সমুদ্র সৈকত সেটা আমার পিছনে, আর আমরা এসেছি হচ্ছে এই দিক থেকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। দূরে যে বাইকলগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এখন জলের লেভেল ক্রমশ বাড়ছে, তো তাই জন্য আমরা একটুখানি সকালবেলা আসলাম। কারণ সকাল 7টার দিকে তোমরা যদি এখানে আসো, সকাল 7টার দিকে তোমরা যদি আসো তাহলে এখানে জোয়ারটা পাবে। তোমরা যদি সকালবেলা যারা স্নান করতে চাও, এখানে বকখালিতে জলের লেভেলটা তখন অনেকটা বেড়ে যায়, তখন তোমরা এখানে এসে স্নান করতে পারো। আর তাছাড়া দুপুর 12টা, 12:30, 1টা নাগাদ তোমরা এখানে আসলে স্নান করতে পারবে, মানে জলের লেভেলটা বেড়ে থাকবে। আর অন্য সময় তোমরা যদি এখানে চান করতে আসো তাহলে জলের থেকে, মানে সমুদ্রের যে ব্রিজ আছে, সমুদ্রের ব্রিজ থেকে প্রায় 1 কিলোমিটার তোমাদেরকে এগিয়ে আসতে হবে সমুদ্রের দিকে, তারপরে তোমরা চান করতে পারবে। আর দেখতে পাচ্ছ জলের যে এখানে প্রবলতা, জলের যে এখানে বেগ তোমরা দেখতেই পাচ্ছ। জলের ঢেউ এখানে আস্তে আস্তে বাড়ছে ক্রমশ, এবং যত একটু বেলা বাড়বে 8টা-9টার মধ্যে এখানে পুরো জলে পুরো টইটুম্বুর হয়ে যাবে। বকখালি সমুদ্রে তোমরা কিন্তু অনেক কম পয়সায় কলকাতা থেকে এসে এখানে ঘুরতে পারবে। আর বকখালি সমুদ্র সৈকতটা মানে দীঘায় যেরকম তোমরা যদি যাও, দীঘাতে যেরকম সন্ধেবেলার পর মাছের বাজার বসে, দীঘাতে যেরকম সন্ধেবেলার পর তোমরা একটা জাঁকজমক পরিবেশ পাও, এখানেও কিন্তু সুন্দর একটা পরিবেশ সন্ধেবেলা তোমরা এখানে দেখতে পাবে। তো তাছাড়াও এখানে আশেপাশে অনেক কটা সাইট সিন আছে যেটা আমি বললাম। মৌসুমী আইল্যান্ড, হেনরি আইল্যান্ড, জম্বুদ্বীপ এবং আরও বেশ কয়েকটা জায়গা আছে যেখানে তোমরা আসতে পারো।
ঘোরাঘুরি করতে পারো। আর এখানে তোমার হোটেলের ভাড়াও খুব একটা বেশি নয়। তাছাড়া এখানে তোমার বকখালি সমুদ্র সৈকত ছাড়াও বকখালির পাশেই আছে একটা নির্জন সমুদ্র সৈকত, আর সেই সমুদ্র সৈকতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর ফ্রেজারগঞ্জটা কোথায় আমি তোমাদেরকে একটু ছোটো করে দেখিয়ে দিই। ফ্রেজারগঞ্জটা হচ্ছে দূরে, দেখতে পাচ্ছ দূরে যে বাইকলগুলো, সেই দূরের ওই বাইকলগুলো হচ্ছে তোমার ফ্রেজারগঞ্জ অবস্থিত। দূরের ওই বাইকল যেখানে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার ফ্রেজারগঞ্জ। তো ফ্রেজারগঞ্জটাও বেশ সুন্দর জায়গা, বকখালির পাশে এই জায়গাটা অবস্থিত, এবং বকখালি থেকে 2 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে। সমুদ্র পথ বরাবর তোমরা হাঁটে চলে আসবে এখানেও হোটেল ভাড়া খুব একটা বেশি নয়, আর পরিবেশটাও খুব নিরিবিলি। এখানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধুবান্ধব নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসো, এখানে কিন্তু বেশ সময়টা তোমাদের ভালোই কাটবে। সমুদ্রের তীরে অবস্থিত হওয়ার জন্য একটা বড় অংশের মানুষের জীবিকা এখানে মাছ ধরার সঙ্গে জড়িত, এবং বড় মাছ ধরবার জন্য যেমন ছোট নৌকা, লঞ্চ ইত্যাদি ব্যবহার করা হয়, তেমনি একটি জনপ্রিয় মাছ ধরার প্রচলন আছে এখানে, যাকে মিন ধরা বলা হয়। মিন অর্থাৎ চিংড়ির বাচ্চা। জোয়ারের সময় এই মশারি দ্বারা তৈরি জাল জেলেরা সঠিক জায়গায় আর বসিয়ে দেন, এবং জলের প্রবাহের সাথে এই জালের মধ্যে ছোট ছোট মাছ ও চিংড়ির বাচ্চারা আটকে যায়। বাজারে কিন্তু এই চিংড়ির বাচ্চার দাম বেশ চড়া, কিন্তু এদেরকে ধরা ও অন্য ছোট ছোট মাছ থেকে আলাদা করা কিন্তু খুব চ্যালেঞ্জের কাজ। খুব সূক্ষ্ম চোখের আন্দাজে এক পাত্র থেকে অন্য পাত্রে এই চারা মাছগুলোকে আলাদা করা হয়। এবার তো বুঝতে পারলেন কেন এই চিংড়ির বাচ্চার দাম এত বেশি এবং এত চড়া। যদি কখনো এই মিন ধরা দেখতে চান, চলে আসবেন আপনারা ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে কেবল এই মিন ধরার জন্য বিখ্যাত নয়, এখানে আপনারা সমুদ্রের জলের গর্জনও দেখতে পাবেন জোয়ারের সময়। জলের বেগ দেখো, মানে জলের বেগ দেখে তোমরা পাগল হয়ে যাবে। এটা বকখালি না দীঘা তোমরা ধরতে পারবে না। আর অনেকে প্রশ্ন করে যে দীঘার বিচের নাকি সমুদ্রে যে তোমরা ঢেউ পাও, তার ধারে কাছেও বকখালির বিচের ঢেউ নয়। তো তাদেরকে একবার আমি দেখাতে চাই, বকখালির বিচে তোমরা যদি আসো, জোয়ারের সময় ঢেউ কীরকম পাবে তোমরা একটা জাস্ট দেখে নাও, জাস্ট একটা ভিউটা দেখো। তো এই হচ্ছে বকখালির বিচ, আর এই বকখালির বিচের যে ঢেউ সেটা তোমাদেরকে দেখালাম। তো আশা করছি তোমাদের ধারণাটা ভেঙে গিয়েছে যে বকখালির বিচে নাকি ঢেউ একদম পাওয়া যায় না। বকখালির বিচে তোমরা ঢেউ পাবে তোমরা যদি জোয়ারের সময় আসো, পূর্ণিমার সময় আসো। আর বকখালির বিচ থেকে খানিকটা তোমরা ডান দিকে এগিয়ে আসবে, সেখানে তোমরা ফ্রেজারগঞ্জের বিচ পাবে। আর এই ফ্রেজারগঞ্জের বিচে তোমরা যে ঢেউটা পাবে না, সেটা মারাত্মক লেভেলের ঢেউ। তো বকখালি ঘুরতে আসলে ফ্রেজারগঞ্জ তোমরা অবশ্যই ঘুরতে একবার আসবে। বকখালিতে কিন্তু এখন আগেকার মতো তোমরা সেই ঢেউ পাবে না, তো তোমরা ফ্রেজারগঞ্জে এসে সেই ঢেউয়ের মজাটা নিতে পারবে। তো বকখালি আসলে ফ্রেজারগঞ্জ জায়গাটা তোমরা অবশ্যই আসবে। ফ্রেজারগঞ্জে তোমরা কীভাবে আসবে আমি ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, আর ফ্রেজারগঞ্জ জায়গাটার লোকেশনও গুগল ম্যাপে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর ফ্রেজারগঞ্জে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রেজারগঞ্জ তোমরা কীভাবে চিনবে। আমার পিছনে যে বায়ুকল যেমন যে দেখতে পাচ্ছ, এই বায়ুকল যেখানে দেখতে পাবে সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর সেই ফ্রেজারগঞ্জে তোমরা যদি আসো, সমুদ্রের এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী তোমরা হতে পারবে। তো চলো আরও নতুন লোকেশন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো নতুন কোনো লোকেশনে বকখালিতে তোমাদের সঙ্গে দেখা হবে। ঘণ্টাখানেক সমুদ্রের ধারে বসে ও জোয়ারের ঢেউ দেখতে দেখতে বেলা গিয়েছিল অনেকটাই বেড়ে, তাই ঝটফট রেডি হয়ে নিলাম হোটেল থেকে চেক আউট করবার জন্য, কারণ হাতে ছিল আমাদের সময় অনেকটাই কম, আর ঘুরে দেখতে হতো আমাদের অনেক কটা জায়গা। আর এই হলো আমাদের হোটেল বনশ্রী। সমুদ্র বিচ থেকে, সমুদ্র তট থেকে মাত্র 1 মিনিট দূরত্বে তোমরা চলে আসতে পারো হোটেল বনশ্রী। আর এই হোটেলের খুঁটিনাটি ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। A few moments later. তো এবার আমরা এখন বকখালি থেকে হোটেল পরিত্যাগ করলাম। তো পরিত্যাগ করে আমরা রওনা দিচ্ছি এখন মৌসুমী আইল্যান্ডের দিকে, ঠিক আছে। তো এই যে 4 জন আমরা যাচ্ছি, তো মোটামুটি দাদা কমই করলো আমাদেরকে ভাড়াটা, কম বলতে মোটামুটি 200 টাকার মধ্যে আমরা রিজার্ভ করে যাচ্ছি, ঠিক আছে। তো আমি তো বলবো কমই নিয়েছে, ঠিক আছে। তো মৌসুমী আইল্যান্ডের পথে জার্নি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। আর যথারীতি শুনতে পারলে আমরা এখন টোটো করে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের দিকে, এবং ওখান থেকে আবার টোটো ধরে আমাদেরকে যেতে হবে ঘাটের দিকে। কিন্তু আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি একদম ডাইরেক্ট ঘাটে। তো ঘাটে দেখা হবে তোমাদের ডাইরেক্ট, তারপরে নৌকা যখন পার হবো তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিও শেষে তোমাকে আমি এখানে একজন দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তো ওনার যাতায়াত সম্পর্কিত সমস্ত তথ্য তুমি ওখানে পেয়ে যাবে। দাদার নাম্বারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা কথা বলে নিতে পারো।
দরদাম করে নেবে। আর চলো। বকখালি থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য আপনাদের নামতে হবে 10 মাইলের বাজার। টোটো করে আসলে বাজার অবধি ভাড়া 20 টাকা। 10 মাইলের বাজারে নামবার পর আপনাদের আবার টোটো ধরতে হবে পাতিবুনিয়া ঘাট অবধি। এখানেও আপনাদের টোটো ভাড়া 20 টাকা মাথা পিছু। পাতিবুনিয়া ঘাট থেকে 10 টাকা করে নৌকা ভাড়া করে আপনারা নামবেন বালিয়ারা ঘাটে। ঘাটে আমাদের অবশ্য বেশিক্ষণ ওয়েট করতে হলো না, টিকিট কেটে ঝটপট উঠে পড়লাম নৌকায়। সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাস্তবে হুগলি নদীরই উপনদী, যা এই মৌসুমী দ্বীপটিকে বকখালি থেকে আলাদা করেছে। আপনারা যারা হেনরি আইল্যান্ডে আসতে চান, বকখালি থেকে মৌসুমী দ্বীপে আসার পথে আপনারা নেমে যাবেন জেটি ঘাটে। জেটি ঘাটে আপনারা 30 টাকার মাথা পিছু টোটো ভাড়া করে পৌঁছাতে পারবেন হেনরি আইল্যান্ডে। ইতিমধ্যে আমাদের নৌকা আমাদের পৌঁছে দিয়েছে মৌসুমী দ্বীপের কাছে। এবার আপনারা এখান থেকে টোটো ভাড়া করে নেবেন এবং যে গেস্ট হাউস বা যে ক্যাম্পে আপনারা বুক করেছেন সেই ক্যাম্পের নাম টোটোওয়ালাদের বলবেন। এখানেও আপনাদের টোটো ভাড়া 20 থেকে 30 টাকা মাথা পিছু ধরে চলতে হবে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন মৌসুমী আইল্যান্ডের বেশ কয়েকটি নেচার ক্যাম্পে। এখানে থাকবার কোনো প্ল্যান ছিল না আপনাদের, কিন্তু আপনাদের দেখাবার জন্য এবং সুবিধার জন্য কয়েকটি পপুলার নেচার ক্যাম্পের ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। হোটেল নীল নির্জনে ক্যাম্প এবং বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। চলুন একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই আপনাদের। সমুদ্র একদম সামনে, মনোরম একটা পরিবেশে কাছের মানুষজনদের সঙ্গে সময় কাটাতে যদি চান, চলে আসতে পারেন এই সুন্দর লোকেশনে। খোলা সমুদ্রের সামনেই ক্যাম্পের আদলে তৈরি এই জায়গায় দুজন অনায়াসে থাকতে পারবেন। তাছাড়া সমুদ্রের ওপরে বাঁশের মাচা দিয়ে তৈরি এই ছোট্ট কুটিরগুলো সন্ধ্যে নামবার পর কিন্তু বেশ সুন্দর লাগে। তাছাড়া সমুদ্রের জলে এখানে পা ডুবিয়ে ডাবের জলে চুমুক দিতে দিতে ঢেউয়ের বেশ মজা নিতে পারবেন এখানে। ও হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কিন্তু প্রায় প্রত্যেক নেচার ক্যাম্পে আপনারা ডাবের জল দেওয়া হয়। তাছাড়া 2-3 বেলা স্ন্যাক আর রকমারি সমুদ্রের মাছ ভাজা আর গান বাজনার জন্য সাউন্ড বক্স, এগুলো তো পাবেন। প্রত্যেক নেচার ক্যাম্পই কম বেশি একই রকম আদলে তৈরি, তাই বুকিং করার আগে অবশ্যই জেনে নেবেন কত কী খরচা এবং লাঞ্চে কী কী পাবেন। দূরে যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হলো জম্বুদ্বীপ। আর এই জম্বুদ্বীপে আসতে হলে আপনাদের বকখালি থেকে বেনফিস মৎস্য বন্দরের দিকে আসতে হবে। সেখান থেকে 120 টাকার টিকিট কেটে নিয়ে আপনারা সকাল সকাল ঘুরে দেখে নিতে পারেন জম্বুদ্বীপ। ও হ্যাঁ, জম্বুদ্বীপ কিন্তু কাউকে নামতে দেওয়া হয় না। মানববিহীন এই দ্বীপটি একসময় চোরাশিকারীদের ডেরা ছিল। জম্বুদ্বীপ যাত্রায় আপনারা দেখতে পাবেন এক ভীষণ সুন্দর দৃশ্য, যেটি হলো মোহনা এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, যেখানে আপনারা সমুদ্রের নীল ও নদীর ঘোলাটে জলে পরস্পর মিশছে এটা দেখতে পাবেন। আবহাওয়ার সমস্যার কারণে এই ট্রিপে আপনাদের জম্বুদ্বীপকে কাছ থেকে দেখাতে পারলাম না, তবে আপনারা বকখালি ঘুরতে আসলে অবশ্যই মিস করবেন না কিন্তু এই জম্বুদ্বীপ ভ্রমণ। বকখালি থেকে আপনারা যারা গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান করছেন, বাস ধরে চলে আসবেন কাকদ্বীপ স্টেশনে। তারপর পৌঁছাবেন লট 8 জেটিতে এবং জেটি থেকে কচুবেড়িয়ার টিকিট কেটে আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের বকখালি ভ্রমণ সম্পর্কিত সব কিছু কম বেশি জানাতে পেরেছি। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর প্রথমবার আমার চ্যানেলে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুন ভিডিও নিয়ে।